রাত ১২টা বেজে গেছে। চারপাশ নিস্তব্ধ, একদম নীরব। হঠাৎ মোবাইলটা ভাইব্রেট করতে শুরু করলো। হাতে তুলে দেখলাম একটা অজানা নম্বর থেকে কল এসেছে। রিসিভ করতেই কানে ভেসে এলো একটা মেয়েলি গলা। খুবই শান্ত, ভয়হীন স্বরে বলল, আপনি কি ভূত এফএম শুনেন? আমি কিছু বলতে চাই। যদি সময় দেন, আমি কিছু একটা শেয়ার করতে চাই। আমি একটু থেমে বললাম, হ্যাঁ বলুন, শুনছি। মেয়েটি বলল, আমার নাম রিমি, আমি নারায়ণগঞ্জে থাকি। আমার জীবনের এমন একটা ঘটনা আছে যেটা আমি আজও ভুলতে পারি না। আমি তখন অনার্সে পড়ি। বাবা মা ছিল, কিন্তু ওরা আমার সিদ্ধান্তে কখনো হস্তক্ষেপ করত না। আমি ছিলাম খুব স্বাধীনচেতা। রাতেও বাইরে যেতে পারতাম, একা থাকলেও কখনো ভয় পেতাম না। ঘটনাটা শুরু হয় এক রাতে। আমি একটা নতুন ফ্ল্যাটে উঠি। আমার এক বান্ধবীর পরিচয়ে আমি ফ্ল্যাটটা পাই। বাসাটা ছিল পুরনো, কিন্তু ভিতরটা সুন্দর, আর দামটাও আমার সাধ্যের মধ্যে ছিল। প্রথম এক সপ্তাহে কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক ছিল। তারপর একদিন রাতে ঘুম ভাঙল। হঠাৎ আমি দেখি কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু বুঝতে পারছিলাম ওটা একজন মেয়ে। মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু লম্বা চুল, সাদা জামা, ঠান্ডা ঠান্ডা হাওয়ার মতো একটা অনুভব হচ্ছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম এবং কালেমা পড়তে লাগলাম। সকালে কিছুই মনে ছিল না, শুধু এক অদ্ভুত ক্লান্তি ঘিরে ধরেছিল। সারাদিন মন খারাপ ছিল। এরপর প্রতিদিনই কিছু না কিছু ঘটতে থাকলো। কখনো দরজা হঠাৎ খুলে যাচ্ছে, কখনো বাথরুম থেকে পানি পড়ার শব্দ। কিন্তু সব থেকে ভয়ঙ্কর রাতটা ছিল এক শুক্রবার। সেদিন রাতে আমি হঠাৎ শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে, রিমি, রিমি বলছে। আমি দরজা খুলে দেখি কেউ নেই। তখন হঠাৎ একটা মেয়ে আমার পিছনে এসে ফিসফিস করে বলল, তুমি আমার ঘরে কেন? আমি তাকিয়ে দেখি সে সেই একই মেয়ে। এবার মুখ দেখা যাচ্ছে, চোখ দুটো লাল, ঠোঁট কেটে গেছে, চুলগুলো ভিজে ভিজে, সারা গায়ে কাদা, এবং সে যেন হেসে হেসে বলছে, চলে যা, চলে যা। আমি দৌড়ে ফ্ল্যাট ছেড়ে বের হয়ে যাই। রাতে রাস্তায় ছিল না কেউ। আমি হেঁটেই একটা থানায় যাই এবং সোজা বান্ধবীর বাসায় চলে যাই। পরে জানতে পারি যে সেই ফ্ল্যাটে আগে একজন মেয়ে থাকতো, যার সাথে প্রেমিকের বিচ্ছেদ হয় এবং সেই কষ্টে সে আত্মহত্যা করে। পরে থেকেই নাকি যারা অঘরে থাকে সবাই কিছু না কিছু দেখতে পায়। আজও মাঝে মাঝে রাত 12টার সময়ে আমি সেই কণ্ঠ শুনি ফোনে অথবা ঘুমের মধ্যে। কিন্তু এবার সে বলে, আমি একা না, আমি তোদের ডাকি, তুমি কি আসবে? ফ্ল্যাটটা ছেড়ে আসার পরেও আমি স্বাভাবিক হতে পারছিলাম না। যতবার চোখ বন্ধ করতাম যেন মনে হতো সেও মেয়েটা আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে, আমার নাম ধরে ডাকছে। আমি চেষ্টা করতাম ভুলে যেতে। নতুন বাসায় উঠেছি, বন্ধুদের সঙ্গে থাকি, কিন্তু রাত নামলেই এক অজানা শীতলতা ঘিরে ধরে। একদিন হঠাৎ দেখি আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপ এসেছে। অজানা নম্বর থেকে ভিডিওটা প্লে করতেই দেখি আমার আগের রুম, সেই ঘর, সেই জানালা, আর ক্যামেরার একদম সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, ধবধবে সাদা জামা পরা, চুলগুলো এলোমেলো, তার ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমি ফোনটা ছুঁড়ে ফেলি এবং কাঁপতে কাঁপতে বন্ধুর দিকে তাকাই। ও কিছুই বুঝতে পারে না, কারণ ভিডিওটা মুহূর্তেই ডিলিট হয়ে যায়। এরপর থেকে আমার ঘুম আসতো না। চোখে ঘুম নামলেই স্বপ্নে সেই মেয়ে, সে এবার কথা বলছে না, শুধু চেয়ে থাকে। তার চোখের মধ্যে এক অদ্ভুত কষ্ট, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি ঠিক করি যে ওর ব্যাপারে আমাকে খুঁজে বের করতেই হবে। পুরাতন সেই ফ্ল্যাটের পাশের দোকানদার একজন বৃদ্ধ ছিলেন, তার কাছে যাই। তিনি আমার মুখ দেখেই বলে ফেলেন, তুমি ওই ঘরটায় ছিলে? আমি মাথা নাড়ি। উনি বলেন, ওই ঘরটা ভালো না, আগে একটা মেয়ে থাকত, নাম ছিল রাইনা। খুব শান্ত মেয়েটা, কিন্তু ছেলেটা ওকে ঠকিয়েছিল। ওর বাচ্চাও ছিল। পরে ও আত্মহত্যা করে। ওর লাশ কেউ খুঁজে পায়নি, শুধু গন্ধ আর রক্তের দাগ ছিল। শুনে শরীর ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারি রাইনা এখনও সেই ফ্ল্যাটেই আটকে আছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। রাতে আমি স্বপ্ন দেখি, আবার সেই ঘর, আবার সেই জানালা। এবার মেয়েটা আমার সামনে বসে কাঁদছে। আমি সাহস করে জিজ্ঞেস করি, তুমি কি চাও? সে বলে, আমি শান্তি চাই। কেউ আমার কথা শোনেনি। আমার বিশ্বাসঘাতক প্রেমিকের বিচার চাই। আমি জিজ্ঞেস করি, তুমি কি বলতে পারো
কে ছিল সে? মেয়েটা কাঁদতে কাঁদতে শুধু একটা নাম বলে, রাফি। ঘুম ভেঙে যায়, ঘামে ভেজা শরীর, বুক ধুকধুক করছে। আমি রাফির নাম খুঁজতে শুরু করি ফেসবুকে। সেই এলাকায় এমন একজনের নাম খুঁজে পাই যার ছবি দেখেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ ওই ছেলেকে আমি আগেও দেখেছি, আমার ফ্ল্যাটের আশেপাশে ঘোরাঘুরি করত। আমি ঠিক করি রায়নার জন্য আমাকে কিছু করতে হবে। আমি সেই ছেলেটার বিরুদ্ধে অনলাইনে রিপোর্ট করি। তার নামে আগেও অভিযোগ ছিল, এখন সে ধরা পড়ে। এর কিছুদিন পর রাতে আমি আবার স্বপ্নে রায়নাকে দেখি। এবার সে হাসছে। ধীরে ধীরে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে আর চারপাশ আলোকিত হয়ে উঠছে। সে বলল, ধন্যবাদ, এবার আমি মুক্ত, আমি যাব। সে রাতের পর থেকে আর কখনো তাকে দেখিনি বা অনুভব করিনি। কিন্তু আজও মাঝে মাঝে ফোনে অজানা নম্বর থেকে একটা মেসেজ আসে, শুধু লেখা থাকে, ধন্যবাদ রিমি, আমি আছি কোথাও, শুধু শান্তি। রায়না আর তার মেয়ের বিদায়ের পর আমি আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলাম। ইউনিভার্সিটিতে যাই, বন্ধুদের সঙ্গে গল্প করি, ঘুরতে যাই, কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা বদলে গেছে। আমি আগের মতো ছিলাম না। কখনো কখনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অচেনা কোনো মানুষ হঠাৎ থেমে আমার দিকে তাকিয়ে থাকে, যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলে না। আবার কখনো রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, বুক ধড়ফড় করে, কানে ভেসে আসে অস্পষ্ট কণ্ঠস্বর। আমি বুঝতে পারছিলাম রায়নার বিদায়ের পর আমার ভেতরে কিছু একটা পরিবর্তন এসেছে। আমি শুধু রায়নার নয়, অন্য আত্মাদেরও অনুভব করতে পারি। একদিন বাসে করে ফিরছিলাম, আমার পাশে বসে থাকা এক বয়স্ক মহিলা হঠাৎ আমার হাত ধরে বলেন, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি চমকে উঠি, বলি, আপনি ঠিক আছেন তো? তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে আমাকে খুঁজছে, আমি মারা গেছি, কিন্তু আমার লাশ এখনো খুঁজে পাইনি। আমি ঘুরে বেড়াচ্ছি, অথচ কেউ বুঝতে পারছে না। বাস তখন থেমে যায়, মহিলা নেমে যান, কিন্তু তার পা যেন মাটিতে ছুঁয়েছিল না। আমি বুঝে যাই এবার আমার জীবন বদলে গেছে। আমি এখন শুধু মানুষদের নয়, মৃতদের কথাও শুনতে পারি। রাতে ঘুম আসে না, বারান্দায় দাঁড়িয়ে থাকি, চারদিক শান্ত, কিন্তু আমার মনে হয় আশেপাশে কেউ একজন নিঃশব্দে হাঁটছে। আমি খাতা কলম নিয়ে বসি, যেসব কণ্ঠ শুনি, যেসব মুখ দেখি, সেগুলো আঁকতে শুরু করি। প্রতিটা মুখে এক একটা গল্প থাকে। কেউ খুন হয়েছে, কেউ আত্মহত্যা, কেউ নিখোঁজ। সবাই চায় কেউ তাদের কথা শুনুক। এক রাতে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। আমি খুলে দেখি কেউ নেই, নিচে পড়ে আছে একটা চিঠি। চিঠিটায় লেখা, আমি তোমাকে খুঁজছি, তুমি কি আমাকে সাহায্য করবে? চিঠির নিচে কোনো নাম নেই। আমি ভাবছিলাম হয়তো আবার কেউ এসেছে তার কষ্ট নিয়ে। ঘর অন্ধকার করে বসে থাকি, হঠাৎ আমার সামনে বসে পড়ে একটা ছায়া। মুখ দেখা যায় না, শুধু কণ্ঠস্বর বলে, আমি আমার ছোট ভাইয়ের জন্য এসেছি। আমি বলি, তুমি কে? সে বলে, আমি নীলা। আমার ভাই আমার মৃত্যুর জন্য নিজেকে দোষ দেয়। আমি চাই সে সত্যি জানুক আমার মৃত্যু ছিল একটা দুর্ঘটনা। আমি জিজ্ঞেস করি, তুমি কোথায় ছিলে? সে বলে, বরিশালের এক পুরনো বাড়িতে। আমি সিদ্ধান্ত নিই এবার আমাকে বরিশালে যেতে হবে। নীলার পরিবারের সঙ্গে কথা বলতে হবে, তার ভাইয়ের সামনে সত্যটা আনতে হবে। কারণ এটা এখন শুধু আত্মাদের গল্প না, এটা আমার দায়িত্ব। তাদের না বলা কথা আমি বলবো, যাদের কান্না কেউ শোনে না তাদের আমি শুনব। আর সেই পথেই হয়তো আমি একদিন নিজেকেও খুঁজে পাব। বরিশালের ট্রেন স্টেশন থেকে নামার পরেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। চারদিক যেন অস্বাভাবিক রকমের চুপচাপ। রিকশা নিয়ে আমি চলে যাই সেই ঠিকানায় যেটা নীলা আমার স্বপ্নে বলেছিল। পুরনো লাল ইটের দোতলা বাড়ি, ভেতর থেকে দরজা খোলা। আমি ধীরে ধীরে ঢুকি, কেউ নেই। ঘরের দেয়ালে পুরনো ছবিতে ধুলো জমে আছে, ঘড়ির কাঁটা বন্ধ। এক কোণায় একটা ছোট্ট চেয়ারে বসে একটা ছেলে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি বলি, তুমি কি নীলার ভাই? সে মাথা নাড়ে, না কিছু বলে না, শুধু উঠে চলে যায় পাশের ঘরে। আমি পিছু নেই। ঘরের মেঝেতে পড়ে আছে অসংখ্য পত্রিকা, কাটা নীলার ছবি, তার মৃত্যুদিন নিয়ে খবর। আমি জিজ্ঞেস করি, তুমি জানো তোমার বোন কিভাবে মারা গেছে? ছেলেটা আবার বলল, সবাই ভাবে সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি সে কখনো এমন কিছু করতে পারত না। তার মুখে হাসি ছিল, তার স্বপ্ন ছিল, তার ডায়েরিতে সে প্রতিদিন লিখত, অথচ সেই ডায়েরি হারিয়ে যায় তার মৃত্যুর পর। আমি বুঝি কিছু একটা লুকানো আছে। রাতে আমি ওই বাড়িতেই থাকি। ঘুমাতে গিয়ে দেখি ঘরের জানালায় দাঁড়িয়ে নীলা। সে বলছে, আমার ভাই
সত্যি জানে না। সত্যি হলো আমার বন্ধুর ঈর্ষা ও আমার প্রেমিকার সঙ্গে সম্পর্ক করত। একদিন আমি ওদের ধরে ফেলি, তারপর ওরা চুপচাপ আমাকে ধাক্কা দেয়, ছাদ থেকে পড়ে যায়। আমি বলি, তাহলে সেটা ছিল খুন? নীলা বলে, হ্যাঁ, আর আমার ডায়েরিতে সব প্রমাণ ছিল, যা তারা চুরি করে ফেলে দেয়। আমি বলি, আমি কি সেই বন্ধুদের চিনি? নীলা মুখ তুলে তাকায়, বলে, তোমার কাছে যেদিন সেই চিঠি আসে তার আগের দিন তুমি যাকে বাসায় ঢুকতে দেখেছিলে সে ছিল আমার বন্ধু। ও এখন তোমার কাছাকাছি ঘুরছে। ঘুম ভেঙে দেখি রাত ৩টে, ঘরে হঠাৎ করেই ঠান্ডা বাতাস বইছে। ঘরের বাইরে কারো পায়ের শব্দ শুনি। দরজা খুলে দেখি সেই ছেলেটি দাঁড়িয়ে আছে যেই বাসে আমার পাশে বসেছিল। সে ধীরে ধীরে বলে, তুমি সত্যি জানো না তুমি কার সঙ্গে খেলা করছো, নীলার কথা বলো না। আমি বুঝতে পারি আমার সামনে যে দাঁড়িয়ে সে নীলার খুনি। আমি সাহস করে বলি, আমি জানি সব, আমি পুলিশে যাব। সে হাসে, বলে, প্রমাণ কোথায়? আমি দ্রুত সেই ঘরের দিকে ছুটে যাই যেখানে নীলার ভাই থাকে, তাকে ডাকি। সে এসে বলে, আমি একটা বাক্স লুকিয়ে রেখেছিলাম যেটা পাইনি কেউ। বাক্স খুলতেই দেখি ডায়েরি, সেই সব লেখা যেখানে নীলা তার ভয়ের কথা লিখেছে, সেই বন্ধুর নাম, ছবিসহ সব। আমরা একসঙ্গে থানায় যাই, পুলিশ সব দেখে আর সেই ছেলেটিকে গ্রেফতার করে। রাতে আমি ঘুমাতে যাই, হঠাৎ ঘরের জানালায় আলো পড়ে। চোখ মেলে দেখি নীলা জানালার পাশে দাঁড়িয়ে হাসছে, তার চোখে জল আর ঠোঁটে শান্তির ছোঁয়া। সে শুধু বলে, তুমি আমার ভাইকে বাঁচালে, তুমি আমাকে সত্যি মুক্তি দিলে। নীলার বিচার হওয়ার পর আমি কিছুদিন বরিশালেই ছিলাম। মানুষ আমাকে চিনতে শুরু করেছে। কেউ বলে মেয়েটা নাকি ভূত দেখে, কেউ বলে পাগল, কেউ আবার ভয় পেয়ে পাশ কাটিয়ে চলে যায়। একদিন এক মহিলা আমাকে চুপচাপ কাছে এসে বললেন, তুমি কি মৃত মানুষের কথা শুনতে পাও? আমি মাথা নাড়তেই তিনি বললেন, আমার মেয়েটা হারিয়ে গেছে, 4 বছর হয়ে গেল, কেউ খুঁজে পায়নি। আমি শুধু চাই একবার জানতেও কোথায় আছে। আমি তার দিকেই চেয়ে থাকি, কিছু বলতে পারি না, কারণ আমি জানি এখন আমার জীবন আর আগের মতো না। আমি চাইলেই চলে যেতে পারতাম, দূরে কোথাও পড়াশোনা, চাকরি, কিছু একটা করতাম, কিন্তু আমি জানি আমার পথ এখন এই। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ জানালার পাশে দাঁড়ানো একটা কিশোরী আমাকে ডাকলো, চোখ বড় বড়, চুল খোলা, মুখে একটা কাটা দাগ। সে বলল, তুমি আমার মাকে দেখেছ? আমি বলি, তুমি কার মেয়ে? সে বলল, আমি শিউলি, আমাকে খুঁজে পাবে না কেউ, কারণ আমার লাশ কেউ খুঁজে পায়নি। আমি এখনও মাটির নিচে পড়ে আছি, সেই বাগানে যেখানে আমায় গলা টিপে মেরে ফেলেছিল আমার মামা। আমি শিউলির মায়ের কাছে যাই, তাকে সব বলি। তিনি প্রথমে বিশ্বাস করতে চান না, পরে তাকে নিয়ে যাই সেই বাগানে যেখানে শিউলি বলেছিল। সেখানে মাটি খুঁড়ে সত্যি একটা হাড়ের অংশ পাওয়া যায়। পুলিশ আসে আর সেখান থেকে উদ্ধার হয় শিউলির দেহাবশেষ। শিউলির মামা তখন গ্রামে ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে আমার নাম হয়ে যায় সেই মেয়ে যে ভূতদের কথা শোনে। অনেকে আসে, কেউ কান্না করে, কেউ হাসে, কেউ বিশ্বাস করে, কেউ করে না। আমি এখন বুঝি এটা কোনো অভিশাপ না, এটা দায়িত্ব। এক রাতে হঠাৎ আমার দরজায় কেউ আসে। খুলে দেখি এক বাচ্চা ছেলে কাঁদছে। বলে, আপু, আমার বাবাকে কেউ মেরে ফেলেছে, আমি সব দেখেছি, আমি ভয় পেয়ে লুকিয়েছিলাম। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কোথায় ছিলে? সে বলে, পুরান ঢাকার এক গলির ভেতর। আমি ঠিক করি আমি যাব এবার ঢাকায়, কারণ এবার শুধু আত্মা না, এবার বেঁচে থাকা কারো সাথে অন্যায় হচ্ছে। আমি জানি আমার কাজ থেমে নেই। প্রতিদিন নতুন নতুন মুখ আসে, তাদের চোখে থাকে ভয়, কান্না আর চাওয়া, যেন কেউ তাদের না বলা কথা শুনে। রাতে যখন চারপাশ ঘুমিয়ে যায় তখনই আমি উঠি আমার খাতা কলম নিয়ে। যেখানেই ডাকে, যেখানেই কান্না শোনা যায় সেখানেই যাই, কারণ আমার নাম রিমি, আর আমি সেই মেয়ে যে মৃতদের কণ্ঠ শোনে, যারা আর কিচ্ছু বলতে পারে না, তাদের হয়ে আমি বলি। পুরান ঢাকায় এসে আমি এক ভয়াবহ অনুভূতির মুখোমুখি হই। গলি ঘুপচি ভরা এই এলাকায় যেন প্রতিটি দেয়ালের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে কিছু অজানা চোখ, কিছু চাপা কান্না। যে বাচ্চাটা আমার কাছে এসেছিল তার নাম ছিল রুবেল। তার চোখে এতটাই ভয় ছিল যে মনে হচ্ছিল সে কিছু খুব গভীর কিছু দেখেছে। আমি তাকে জিজ্ঞেস করি, কোথায় কিভাবে তার বাবাকে মেরে ফেলা হয়। সে কাঁদতে কাঁদতে বলে,
আমি জানতাম না যে বাবার বন্ধু আসলে তার শত্রু। এক রাতে আমি দেখলাম ওরা ঝগড়া করছিল। হঠাৎ একটা কিছু দিয়ে মাথায় আঘাত করে বাবা পড়ে যায়। তারপর বন্ধুটি একটা পুরাতন ঘরের নিচে টেনে নিয়ে যায় আর দরজা বন্ধ করে ফেলে। আমি বলি, সেই ঘরটা কি এখনো আছে? সে মাথা নেড়ে বলে, গলির শেষ মাথায় যে ভাঙা বাড়িটা, ওটাই। আমি ঠিক করি রাতে সেখানে যাব, কারণ দিনে ওই বাড়ির সামনে লোকজন দাঁড়ায় না। কেউ বলে ওটা ভৌতিক, কেউ বলে অভিশপ্ত। রাতে আমি একা সেই বাড়ির সামনে যাই। বাতাস থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। ভেতরে ঢুকতেই একটা ভাঙা ঘরের দরজা অল্প খোলা। দরজার ফাঁক দিয়ে দেখি মেঝেতে রক্তের দাগ, আর এক কোণে পড়ে আছে একটা পুরনো শার্ট। হঠাৎ মনে হয় কেউ আমার পিছনে দাঁড়িয়ে। আমি ঘুরে দেখি সেই মানুষটা যার ছবি আমি রুবেলের ফোনে দেখেছি, মানে রুবেলের বাবা। তিনি শান্ত গলায় বলেন, তুমি এসেছো, শুনতে এসেছো সত্যি? আমি বলি, হ্যাঁ বলুন, কি হয়েছে? তিনি বলেন, আমি ওকে ছোটবেলা থেকে চিনতাম, বন্ধু ছিলাম, বিশ্বাস করতাম, কিন্তু ব্যবসায় টাকা নিয়ে সমস্যা হবার পর থেকে ও বদলে যেতে থাকে। একদিন হঠাৎ আমি সব বুঝে ফেলি যে ও আমার পিছনে লোক লাগিয়েছে, আমাকে সরাতে চায় যাতে টাকা আর জমির সব কিছু নিজের করতে পারে। আমি সেটা আটকাতে গেলে ও আমাকে মেরে এই ঘরের নিচে গর্তে ফেলে রাখে। আমি জিজ্ঞেস করি, আপনি চান কি? তিনি বলেন, আমি চাই আমার ছেলে জানুক আমি দুর্নীতিবাজ ছিলাম না, ওর চোখে যেন আমার ইমেজ খারাপ না হয়। আমি মাথা নেড়ে বলি, আমি কথা দিচ্ছি আমি এটা করব। সকালে রুবেল আর পুলিশ নিয়ে আমি আবার সেই বাড়িতে চাই। তারা ভাঙা মেঝের নিচে খোঁড়াখুড়ি করে, আর সেখান থেকেই উদ্ধার হয় একটি মৃতদেহ, যার হাতে তার ছেলের ছবি। রুবেল কাঁদে আর বলে, এটা আমার আব্বু। পুলিশ তদন্ত করে সেই বন্ধু নামক খুনিকে ধরে ফেলে। তার মুখে সব স্বীকারোক্তি। রাতে আমি আবার একা বসে আছি জানালার পাশে। বাতাস বইছে, হঠাৎ জানালায় আলো পড়ে। আমি চোখ মেলে দেখি সেই মানুষটা দাঁড়িয়ে আছে। এবার তার চোখে শান্তি, ঠোঁটে হাসি। সে শুধু বলে, আমার ছেলে জানল সত্যিটা, এখন আমি যেতে পারি। আমি তাকিয়ে থাকি, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিই, আর বুঝি আমি এখন কেবল শ্রোতা না, আমি একজন সেতু, যাদের কথা কেউ শোনে না। আমি সেই মানুষ যাকে তারা বেছে নেয় সত্যি প্রকাশের জন্য। পুরান ঢাকার সেই ঘটনার পর আমি কয়েকদিন খুব চুপচাপ ছিলাম। নতুন করে কিছু শুনছিলাম না, কেউ ডাকছিল না, মনে হচ্ছিল কিছু একটা বদলাচ্ছে। এক রাতে হঠাৎ স্বপ্নে একটা অদ্ভুত চিত্র দেখি। এক বালিকা স্কুল ড্রেস পরে একটা মাঠের দৌড়াচ্ছে। হঠাৎ থেমে যায়, তার মুখে এক ভয়ানক আতঙ্ক। সে বলে, আমাকে কেউ বাঁচাও, আমার গলা কেউ চেপে ধরছে। ঘুম ভাঙতেই মনে হচ্ছিল এই বার্তা একেবারেই বাস্তব। পরদিন আমি খোঁজ করতে থাকি। স্থান, কাল, সময় কিছু নেই, শুধু তার মুখ মনে আছে। একটা বাজারে চা খেতে খেতে হঠাৎ একটা মেয়েকে দেখি। সে হুবহু সেই মুখ যার স্বপ্ন দেখেছি। আমি উঠে যাই, তার সামনে দাঁড়াই। আমি বলি, তুমি কি নাম রুহি? সে অবাক হয়ে বলে, তুমি আমাকে চেনো? আমি বলি, না, আমি স্বপ্নে তোমাকে দেখেছি, তুমি সাহায্য চাইছিলে। মেয়েটার মুখ এক মুহূর্তে সাদা হয়ে যায়। সে বলে, কিছু বলো না, চলো আমার সঙ্গে। আমি তার বাসায় যাই। তার মা আমাকে দেখে বললেন, তুমিই সেই মেয়ে যে ভূতের কথা শোনে? আমি বলি, হ্যাঁ, কিন্তু এবার মনে হচ্ছে এটা কিছু আলাদা। রুহি বলে, আমি মরে যাইনি, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমার একটা অংশ যেন মরে গেছে। আমি ঘুমের মধ্যে উঠে যাই, ছাদে একা একা কথা বলি, কিছু মনে থাকে না আমার। মা বলে, আমি কারো নাম নেই যাকে আমি কোনো দিন দেখিনি। আমি বুঝতে পারি এবার শুধু আত্মাই নয়, বরং তার ভেতরে কিছু একটা
আটকে গেছে। রাতে আমি তার পাশে থাকি, দেখি ঘুমের ঘোরে সে বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, আমি খালি আসতে চেয়েছিলাম, আমি তো কিছু করিনি, কেন আমাকে দোষ দিলে? আমি জিজ্ঞেস করি, তুমি কে? সে বলে, আমার নাম সোনিয়া, আমি মারা গিয়েছিলাম এই মেয়েটার সঙ্গে একই ক্লাসে পড়তাম। একদিন আমার ওপর মিথ্যা দোষ আসে, আমি লজ্জায় আত্মহত্যা করি, কিন্তু রুহি জানতো আমি দোষী ছিলাম না। এখনও বড় হয়েছে, ওর ভেতরে আমি ঢুকে গেছি, কারণ ওর মাধ্যমে আমি চাই সবাই জানুক আমি নির্দোষ ছিলাম। আমি বলি, তুমি ওর শরীর ছেড়ে যেতে পারবে যদি সত্যি প্রকাশ পায়? সে বলে, হ্যাঁ, আমি চাই শুধু একবার ক্লাস টিচারের সামনে আমার ডায়েরির সত্যি কথাগুলো তুলে ধরো। পরদিন আমি রুহির সঙ্গে তার পুরনো স্কুলে যাই। সেখানে সেই শিক্ষিকার সামনে ডায়েরি রাখি, যেখানে সোনিয়ার হাতের লেখা ছিল, সেই ঘটনার বিবরণ ছিল, যে মেয়েটি দোষ দিয়েছিল সে পরে সব স্বীকার করে। রুহির চোখের সামনে যেন কিছু একটা ভেঙে যায়, সে হঠাৎ কাঁপতে কাঁপতে পড়ে যায়, আবার উঠেই বলে, আমার মাথা হালকা লাগছে, আমি এতদিন এভাবে ছিলাম, বুঝতেই পারিনি। রাতে আমি দেখি জানালার পাশে সোনিয়া দাঁড়িয়ে হাসছে, বলে, তুমি সত্যিটা আনলে, আমি এবার মুক্ত। আমি বুঝি সব আত্মা মরে গিয়ে ঘুরে বেড়ায় না, কেউ কেউ জীবিতদের মাঝেও আটকে থাকে। শুনিয়ার ঘটনার পর আমি ভেবেছিলাম এবার কিছুদিন শান্তিতে থাকব, কিন্তু শান্তি শব্দটা যেন আমার জীবনের অভিধানে আর নেই। এক রাতে আমি হঠাৎ দেখি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমার প্রতিচ্ছবি, চোখে কেমন অচেনা চাহনি। হঠাৎ সেই প্রতিচ্ছবি নিজেই মুখ খুলে বলে, তুমি কি মনে করো সব আত্মা ভালো হয়? আমি চমকে উঠি। সেই রাতেই একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে, লেখা থাকে, আমি নির্দোষ, আমাকে সবাই খুনি ভাবে, তুমি কি আমার কথা শুনবে? আমি উত্তর দিই, কে তুমি? সে বলে, আমার নাম আরিফ, আমি কারাগারে মারা যাই, কিন্তু আমি খুন করিনি, কেউ একজন আমাকে ফাঁসিয়েছিল। আমি ভাবি, এমন অনেক কেস আমি আগে দেখেছি, অনেক নির্দোষ আত্মা যারা ন্যায় বিচার পায়নি। আমি ঠিক করি এই আরিফ নামের আত্মার কথাও শুনব। রাতে ঘুমের মধ্যে দেখি আমি কারাগারের এক ছোট্ট সেলে ঢুকে পড়েছি। সেখানে একটা লোক বসে আছে, হাতের শেকল, তার গায়ে রক্তের দাগ। আমি বলি, তুমি কি আরিফ? সে বলে, হ্যাঁ। আমি ভয় পাইনি কখনো, কিন্তু যেদিন আমায় নির্দোষ জেনেও বিচার হয়নি, সেদিন আমার বুকটা ফেটে গিয়েছিল, আমি আর দাঁড়াতে পারিনি। আমি জিজ্ঞেস করি, তুমি কিভাবে মারা গেলে? সে বলে, গলায় দড়ি দিয়ে আমাকে ঝুলিয়ে দেওয়া হয়। আমি বলি, আমি কি করতে পারি? সে বলে, শুধু বল সত্যিটা, আমার খাতায় যা লেখা ছিল সেটা খুঁজে বের করো। পরদিন আমি খোঁজ নিতে শুরু করি। পত্রিকায় একটা রিপোর্ট পাই, যেখানে লেখা আছে আরিফের নামে এক খুনের মামলা, কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। আমি সেই রিপোর্টারকে খুঁজি যে লিখেছিল। সে বলে একটা খাতা ছিল, যা আমি কখনো প্রকাশ করতে পারিনি, কারণ প্রমাণ থাকলেও চাপের মুখে সেটাকে গায়েব করে দেওয়া হয়। আমি সেই খাতা পাই এবং সেটাতে লেখা ছিল প্রকৃত খুনির নাম। আমি সেটা পুলিশের কাছে দিই। সেই খুনি ছিল শহরের এক পরিচিত ব্যবসায়ী। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু সেদিন রাতেই আমি হঠাৎ শুনি আমার ঘরের দরজা আপনা থেকে বন্ধ হয়ে গেছে, বাতি নিভে যায়, জানালায় কারো ছায়া। আমি জিজ্ঞেস করি, কে? আলো জ্বলতেই দেখি আরিফ দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখ লাল, মুখে বিকৃত হাসি। সে বলে, ধন্যবাদ, তুমি আমার প্রতিশোধ নিতে সাহায্য করলে। আমি বলি, প্রতিশোধ মানে কি? সে বলে, আমি নির্দোষ ছিলাম না, আমি খুন করেছিলাম, কিন্তু এখন আমার শেষ ইচ্ছা পূর্ণ হয়েছে। আমি চাই এবার তুমি আমার হয়ে কাজ করো, কারণ আমার মতো আরও অনেক আছে যারা শুধু প্রতিশোধ নিতে চায়। আমি বুঝতে পারি আমি এবার ভুল করেছি। আমি এমন একজনকে সাহায্য করেছি যে সত্যিই অপরাধী। ঘর থেকে বের হতে চাই, দরজা বন্ধ। আরিফ ধীরে ধীরে কাছে আসে, তার চোখে পাগলামি। সে ফিসফিস করে বলে, তুমি একা না, এবার তুমি আমার সঙ্গী।
আরিফের ছায়া আমাকে তাড়া করতে শুরু করলো। ঘুম ভেঙে দেখি সে আমার পাশে বসে আছে। আমি বাইরে তাকাই, কিছু নেই। আবার তাকাই, সে চলে গেছে। দিনে দিনে আমি দুর্বল হয়ে পড়ছি। আয়নায় নিজের মুখ চিনতে পারি না। মাঝে মাঝে নিজেই নিজের সঙ্গে কথা বলি। রুমমেটেরা ভয় পেতে শুরু করেছে। কেউ কেউ বলে রিমির চোখ কেমন বদলে গেছে। একদিন রাতে আমি বিছানায় শুয়ে হঠাৎ অনুভব করি কেউ আমার বুকের উপর চেপে বসে আছে। নিঃশ্বাস নিতে পারছি না। চোখ খুলতেই দেখি আরিফ হাসছে। তার চোখের ভেতর আগুন। তার গলা থেকে বেরোচ্ছে অস্পষ্ট আওয়াজ। সে বলে, তুমি আমায় ডাকোনি, আমি নিজেই এসেছি তোমাকে নিয়ে যেতে। তুমি এখন আমার হয়ে কাজ করবে। আমার মতো সব আত্মা যারা অন্যায় মরে গেছে অথবা প্রতিশোধ নিতে চায়, তাদের দরজা তুমি। আমি চিৎকার করে উঠি, বলি, না, আমি ভুল করেছি। আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম। আমি খারাপ আত্মাদের সাহায্য করিনি। সে বলে, কিন্তু আমি এসেছি তোমার ভেতরে ঢুকতে, কারণ তুমি একবার দরজা খুলে ফেলেছ, এখন আর বন্ধ করতে পারবে না। আমি তখনই সিদ্ধান্ত নিই আমাকে সাহায্য চাইতে হবে। পরদিন আমি যাই সেই বৃদ্ধ ফকিরের কাছে, যাকে একবার এক মেয়ের মা পরিচয় করিয়ে দিয়েছিল। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি কাউকে ডেকেছিলে যার আত্মা ছিল না, শুধু হিংসা আর প্রতিশোধ। তিনি বলেন, এমন আত্মা দেহ চায়, সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়। আমি বলি, আমি কি বাঁচতে পারি? তিনি বলেন, পারো, যদি তার সাথে মুখোমুখি হয়ে নিজের ভেতরের শক্তিকে জাগাও। আমি রাতে ফিরে এসে আয়নার সামনে বসে থাকি। চোখ বন্ধ করে বলি, আরিফ, তুমি এসো। ঘরে হালকা ঝড়ের মতো আওয়াজ হয়। বাতি নিভে যায়। ঠান্ডা বাতাসে কাঁপতে থাকি। চোখ খুলে দেখি আয়নার ভেতরে আমি না, কেউ দাঁড়িয়ে আছে। আমি জোরে বলি, তুমি দুর্বল, আমি জানি তুমি খুনি। আমি ভুল করেছি তোমাকে ডাকতে, কিন্তু আজ আমি তোমাকে ফিরিয়ে দেব। সে গর্জে উঠে, আয়নার কাজ ভেঙে যায়। আমার চারপাশ ঘুরে যায়, মনে হয় আমি হারিয়ে যাচ্ছি। তখনই মনে পড়ে আমি রায়নার আত্মাকে শান্ত করেছিলাম, নীলার ন্যায় বিচার করেছিলাম। তাদের শক্তি এখন আমার ভেতরে। আমি চোখ বন্ধ করে তাদের নাম ধরি, রাইনা, নীলা, শিউলি। তোমরা যদি ছিলে সত্যের পক্ষে, তাহলে আমাকে শক্তি দাও। চারপাশে আলো জ্বলে ওঠে। আরিফের চেহারা কুঁচকে যায়। সে চিৎকার করে বলে, না না না। তারপর সব কিছু থেমে যায়। বাতাস থেমে যায়, আলো ফিরে আসে। আমি আয়নার সামনে তাকাই, আমি শুধু আমি। সেই রাতের পর আরিফ আর আসেনি, কিন্তু আমি বুঝি এখন আমার সামনে এক নতুন পথ, যেখানে প্রতিটি ভুল ডাক আমাকে নিয়ে যেতে পারে অন্ধকারে। আরিফের ছায়া থেকে মুক্ত হবার পর আমি ভেবেছিলাম এবার সব শান্ত হবে, কিন্তু ভুল ভেবেছিলাম। কারণ এবার আমি দেখলাম এমন কিছু যা অতীত নয়, বরং ভবিষ্যতের ছায়া। এক রাতে আমি জানালার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি রাস্তায় একটা ছায়া দৌড়ে যাচ্ছে। আমি জানি এটা সাধারণ কেউ না। আমি দরজা খুলে বাইরে যাই। দেখি একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। তার গায়ে রক্তের দাগ, মুখে ভয়। সে ফিস করে বলল, তুমি কি রিমি? আমি মাথা নাড়তেই সে বলল, আমি মরিনি, কিন্তু আমি মরতে চলেছি। আমি এখানে এসেছি কারণ আমার সময় কম। আমি অবাক হয়ে বলি, তুমি কারা? সে বলে, আমি ভবিষ্যতের আত্মা। আমি এখনো মারা যাইনি, কিন্তু আমার মৃত্যু আসছে খুব শীঘ্র। আর যদি তুমি কিছু না করো, তাহলে শুধু আমি না, আরও অনেকে মারা যাবে। আমি তার চোখের দিকে তাকিয়ে থাকি। তার ভেতর অন্ধকার। আমি জিজ্ঞেস করি, কি ঘটবে বলো? সে বলে, ঢাকা শহরের এক পুরনো স্কুলে একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সেখানে একজন নতুন শিক্ষক আসবে, যার পরিচয় আসল নয়। সে একজন খুনি। সে শিশুদের উপর পরীক্ষা চালায় আর নিজের আত্মা অন্যদের দেহে স্থানান্তর করতে চায়। আমি বিশ্বাস করতে পারি না এমন কিছু। সে বলে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে 1 সপ্তাহ পর খবরের কাগজে প্রথম পাতা পড়ে নিও। রাতের পর দিন সকালেই আমি সেই স্কুলের খোঁজ নিই, যেটার নাম ছেলেটা বলেছিল। আমি সেখানে যাই। একজন নতুন স্যারের ছবি দেয়ালে টাঙানো। আমি তাকাতেই কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করি। সেই রাতে আবার ছেলেটা আসে। সে কাঁদছে, বলে, আমি বলেছিলাম না, তুমি শুনোনি? আমি বলি, বল, কি করতে হবে? সে বলে, তার ঘরে একটা পুরনো কাঁচের বাক্স আছে, সেখানে তার আসল আত্মা বন্দী। যদি সেটা ভেঙে ফেলা যায়, তবে সে আর আত্মা স্থানান্তর করতে পারবে না। আমি বুঝতে পারি এটা সহজ হবে না। আমি স্কুলে আবার যাই। শিক্ষক স্যারের ঘরে ঢুকি। টেবিলের নিচে একটা পুরনো বাক্স, সেখানে অদ্ভুত সব চিহ্ন। আমি সেটা তুলতে যাব, এমন সময় স্যার এসে পড়েন।
তার চোখে আগুন, মুখে একরকম পিশাচের হাসি। সে বলে, তুমি কি ভেবেছিলে আমি জানবো না তুমি কে? তুমি তো সেই মেয়ে যে মৃতদের কথা শোনে। আমি চুপ করে থাকি। সে বলে, তুমি আমাকে থামাতে পারবে না। আমি বাক্সটা হাতে নিয়ে ছুটতে শুরু করি, স্কুলের ছাদে উঠে যাই। সে পেছনে পেছনে আসে। আমি শেষ মুহূর্তে বাক্সটা ছুঁড়ে ফেলে দিই নিচে, ভেঙে চুরমার। হঠাৎ চারদিক কেঁপে ওঠে, বাতাস ঝড় হয়ে যায়। সে চিৎকার করে বলে, না, এটা হতে পারে না। তার দেহ কাঁপতে কাঁপতে পড়ে যায় অজ্ঞান। পরে পুলিশ আসে, ওকে নিয়ে যায়। খবরের কাগজে শিরোনাম হয়, স্কুলে লুকানো ভয়ঙ্কর অপরাধের পর্দাফাঁস। রাতে আবার সেই ছেলেটা আসে, এবার তার মুখে হাসি। সে বলে, তুমি শুধু অতীত নয়, ভবিষ্যতেরও রক্ষাকর্তাও। আমি চুপ করে জানালার দিকে তাকিয়ে থাকি আর বুঝি আমার পথ এখন শুধু মৃত্যুর পর নয়, মৃত্যুর আগেও শুরু হয়। সবশেষ ঘটনার পর আমি বুঝতে পারছিলাম আমার শক্তি শুধু আত্মাদের শোনা নয়, তাতে চিনতেও পারি। আমি জানি কে সত্যি, কে মিথ্যা, কে প্রতারক আর কে নির্দোষ। কিন্তু এবার যা ঘটল সেটা আমি কল্পনাও করিনি। এক রাতে ঘুমাতে যাবার ঠিক আগে দরজা আপনা থেকেই খুলে গেল। জানালার পর্দা উঠতে লাগলো। বাতাস নেই, তাও কেমন যেন ভারী অনুভব। আমি কিছু বুঝে ওঠার আগেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে গেল একটা লোক। তার পরনে পুরনো ধুতি, পাঞ্জাবি, চোখে সোনালি আভা, চুল পেছনে বাঁধা, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। সে বলল, তুমি সেই মেয়ে না যে মৃতদের কথা শোনে? আমি বললাম, তুমি কে? সে বলে, আমি মানুষ নই, আমি আত্মা হয়েও আত্মা না। আমি ছিলাম বহু বছর আগে এক সাধক। জ্ঞান চেয়েছিলাম, শক্তি পেয়েছিলাম, কিন্তু সে শক্তি আমায় রক্ষা করেনি, বরং আমায় বন্দী করেছিল আমার নিজের ভেতরে। আমি বলি, তুমি এসেছ আমার কাছে কেন? সে হাসে আর বলে, কারণ তুমি পারো আমি যা চাই তা দিতে। আমি অবাক হয়ে বলি, আমি কি দিতে পারি? সে বলে, আমি চাই তুমি আমার হয়ে আত্মাদের ডেকো, তাদের সঙ্গে কথা বলো, আর যাদের আত্মা শক্তিশালী তাদের শক্তি আমার কাছে নিয়ে এসো। আমি বলি, কেন? সে বলে, আমি নতুন করে জন্ম নিতে চাই, নতুন দেহে ফিরতে চাই, আর তার জন্য দরকার শক্তি, সময় আর সঙ্গী। তুমি যদি চাও আমি তোমাকে সেই শক্তি দিতে পারি, যার মাধ্যমে শুধু আত্মা না, তুমি ভবিষ্যতের ঘটনাও বদলে দিতে পারবে। তুমি দেখতে পারবে কার মৃত্যু কবে কোথায় হতে যাচ্ছে। তুমি তা চাইলে ঠেকাতে পারবে, আবার চাইলে বাড়িয়ে দিতেও পারবে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, সত্যি যদি এমন কিছু পারতাম তাহলে আরও বহু প্রাণ রক্ষা করতে পারতাম। কিন্তু আমি জানি সব শক্তির পিছনে থাকে মূল্য। আমি বলি, যদি আমি না চাই? সে বলে, তাহলে আমি অন্য কাউকে খুঁজব, কিন্তু মনে রেখো আমার প্রস্তাব একবারই আসে। সে চলে যায়। কিন্তু সেই রাতের পর থেকে আমি যাকেই দেখি তার ছায়ায় আমি সেই লোকটার ছায়া দেখি। স্কুলে, ক্লাসে, বাজারে, আয়নায়, সবখানে। সে যেন আমার আশপাশ ঘুরছে, আমাকে প্রলোভন দেখায় বারবার। একদিন সকালে আমার ঘরের দরজায় একটা ছোট চিরকুট রাখা, লেখা আছে, তুমি কি ভেবেছ উত্তর না দিলে আমি চলে যাব? আমি জানি আমার উত্তর হবে না, কিন্তু যতদিন না আমি মুখে তা বলি সে যাবে না। এবং আমি বুঝি এবার আমার লড়াই ভয় আর কষ্টের আত্মাদের সঙ্গে নয়, এবার আমার লড়াই লোভের এক দেবতার সঙ্গে, যে আমাকে নিজের সেনা বানাতে চায়। সেই দিন চিরকুট পাওয়ার পর আমি বুঝে গিয়েছিলাম এবার সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। সে আত্মা নয়, সে দেবতা নয়, সে এক শক্তি, যাকে কেউ নাম দেয় প্রলোভনের ঈশ্বর, কেউ ডাকে আত্মার ব্যবসায়ী নামে। সে আবার এসেছিল, জানালার ধারে দাঁড়িয়ে হাসছিল। বলল, রিমি, তুমি জানো না কি হারাতে চলেছ। আমি বললাম, আমি যা হারাই তা আমারই হোক, আমি তোমার কেউ না। সে বলল, একবার ভেবে দেখো, তুমি এখন পর্যন্ত কতজনকে বাঁচিয়েছ বা শান্তি দিয়েছ। কিন্তু যদি তুমি চাও তাহলে তুমি পুরো শহরের ভবিষ্যৎ দেখতে পারো, কার মৃত্যু কবে, কার কান্না কোথায়, কার জীবন কেমন যাবে। তুমি চাইলেই একটা জীবন বদলে দিতে পারো, চাইলেই একজন খুনিকে আগেই থামাতে পারো। সে হাত বাড়িয়ে দিল, বলল, এই শক্তি আমি তোমাকে দিচ্ছি, বিনিময় শুধু তুমি আমার পক্ষ হয়ে আত্মাদের আহ্বান করবে, তাদের শক্তি আমাকে দেবে। আমি চুপ করে থাকি। মাথার ভেতরে কেবল ঘুরছে রাইনার মুখ,
নীলার কান্না, শিউলির চোখ, সেই ছেলেটা যে ভবিষ্যতের কথা বলেছিল, আর সেই খুনি আত্মা আরিফ। আমি বলি, আমি যদি রাজি হই? সে বলে, তুমি ঈশ্বরের মতো হতে পারো। আমি চোখ বন্ধ করে ভাবি, সত্যিই যদি পারতাম তাহলে কত অন্যায় থামিয়ে দিতে পারতাম। কিন্তু যদি আমার বিচার ভুল হয়, যদি আমার চাওয়ার ভেতরেও লোভ ঢুকে পড়ে, তাহলে আমি আর রিমি থাকব না। আমি বলি, না। সে বলে, তুমি নিশ্চিত? আমি বলে দিই, আমি বিশ্বাস করি মানুষের ভুল করার অধিকার আছে। আমি বিশ্বাস করি আত্মারা যেমন শান্তি চায়, তেমনি প্রতিশোধেও ভুল করে। আর আমি সেই সেতু, যে শুধু কথা শোনে, বিচার করে না। সে গর্জে উঠে বলে, তুমি কি জানো তুমি কি হারালে? আমি বলি, হ্যাঁ, আমি হারালাম তোমার শক্তি, কিন্তু রাখলাম আমার নিজের সত্যি। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার চোখে আগুন, তার মুখে শেষবারের মতো ফিসফিস করে বলা একটি শব্দ, শেষ। সেই রাতে আমি প্রথমবার ঘুমোতে পারি কোনো কণ্ঠস্বর ছাড়াই। সকালে জানালা খুলে দেখি সূর্যের আলো গায়ে এসে পড়ছে, পাখি ডাকছে, বাতাসে নেই কোনো কান্না। আমি এখন আর শুধু সেই মেয়ে না যে মৃতদের কথা শোনে। আমি সেই মেয়ে যে নিজের লোভকে হারিয়েছে, নিজের মধ্যে আলো খুঁজে পেয়েছে। রিমি এখন নিজের গল্পের শেষ পাতায় পৌঁছেছে, আর সেই পাতার নিচে লেখা, আমি শান্তি পেয়েছি। এভাবেই শেষ হলো রিমির যাত্রা। ভয় আর ভ্রান্তির ভেতর দিয়ে সত্য আর আত্মার মুক্তির পথে হেঁটে গিয়েছিল এক মেয়ে।